আমাদের আজকের প্রদর্শন পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা লম্বকর্ণ। আচ্ছা আচ্ছা, তা ভালো লম্বকর্ণ। কিন্তু বেড়াচ্ছে না, শুরু করবি কখন? শুরু তো কর। আচ্ছা আচ্ছা, দাও শুরু করছি। আচ্ছা দাও শুরু। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ প্রত্যহ বৈকালে খালের দ্বারা হাওয়া খাইতে যান। 40 পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন, সেজন্য ডাক্তার উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরে খাইয়া থাকেন। কিছুক্ষণ পায়চারি করে বংশলোচন বাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটা ডিপির ওপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 6:30 বাজিয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাসের শেষ, সিলনে মনসুন পৌঁছিয়াছে। এখানেও যে কোনোদিন হঠাৎ ঝড় জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বড়মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে। ফিরিয়া দেখিলেন একটি ছাগল, বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পটলের মতো দুটি সিং বাহির হইয়াছে। বয়স বেশি নয়, এখনো অজাত শশ্রু। বংশলোচন বলিলেন, আরে এটা কোথা থেকে এলো? কার পাঠা? কাকেও তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া ললুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তাহার মাথা ঠেলা দিয়া বলিলেন, যা পালা, ভাগো ইহা সে। ছাগল পিছনের দুপায় ভর দিয়া দাঁড়াইয়া উঠিল। সামনের দুপা মুড়িয়া খাড় বাঁকাইয়া রায় বাহাদুরকে ঢু মারিল। রায় বাহাদুর কৌতুক বোধ করিলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটটি কাড়িয়া লইল। আহারান্তে বলিল, অর্থাৎ আর আছে। বংশলোচনের সিগার কেসে আরেকটি মাত্র চুরুট ছিল, তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণে প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল। বংশলোচন বলিলেন, আর নেই, তুই আবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশি করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চমড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন, না বিশ্বাস হয় এই দেখ বাপু। ছাগল এক লম্ফে সিগার কেস কাড়িয়া লইয়া চড়বন আরম্ভ করিল। রায় বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করতে না পারিয়া বলিয়া ফেলিলেন, শালা। অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন। ছাগল কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বিব্রত হইলেন। কার ছাগল, কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। নিকটে কোনো লোক নাই যে জিজ্ঞাসা করেন। ছাগলটাও নাছরবান্দা, তাড়াইলে যায় না। অগত্যা বাড়ি লইয়া যাওয়া, ভিন্ন গত্যন্তর নাই। পথে যদি মালিকের সন্ধান পাই ভালোই, নতুবা কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করিবেন। বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন, কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাহার যে এখনো পত্নীর সঙ্গে কলহ চলিতেছে,
আজ 5 দিন হইল কথা বন্ধ। ইহাদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ 2-4টি নাতি তীক্ষ্ণ বাক্যবান। তারপর দিন কতক অহিংস অসহযোগ বাক্যালা বন্ধ, পরিশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায় হয়, বিশেষ উদ্বেগের কারণ নয়। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হইয়াছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই। আজ একে কলহ চলিতেছে, তারপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না। একে মনসা, তাই ধুনার গন্ধ। চলিতে চলিতে রায় বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাকযুদ্ধ আরম্ভ করিলেন। একটা পাঁঠা পুষিবেন, তাতে কার কি বলবর আছে? তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তাহার প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তাহার কিসের দুঃখ, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন। তিনি কাহার তোয়াক্কা রাখেন না। বংশলোচন বাবু বৈঠকখানায় যে শান্ত আড্ডা বসে, তাতে নিত্য বহুসংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। লর্ড সাহেব, সুরেন বাড়ুজ্জে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধর, বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নূতন কুমির, কোন প্রসঙ্গে বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকল্য বংশলোচনের শ্যালক নগেন এবং দূর সম্পর্কের ভাগিনেও উদয়ের মধ্যে হাতাহাতির আরো উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা কটি বেশ বড় ও সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলি ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজর পড়ে একটি কার্পেটে বোনা ছবি। কাল জমির ওপরে আসমানি রঙের বিড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বিড়ালটির এই দশা হইয়াছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা CAT, ক্যাট। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্ত্রী। ঘরের ওপর নিচের দেওয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র। কৃষ্ণ রাধাকে লইয়া কদম তলায় দাঁড়াইয়া আছেন। একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিছিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, কিন্তু রাধাকৃষ্ণের ভূক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ওঙ্কার মাত্র। তাছাড়া কতগুলি মেমের ছবি আছে, তাদের অঙ্গ সিল্কের ব্রাহ্ম শাড়ি এবং মাথায় কাল সুতার আলু লাইত বড় চুলা, ময়দার কাই দিয়া আঁটিয়া দেওয়া হইয়াছে। কিন্তু ইহাতেও তাহাদের মুখের দুরন্ত মেম ভাব ঢাকা পড়ে নাই, সেজন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে। ঘরে 2টি দেওয়াল, আলমারিতে চিনে মাটির পুতুল এবং কাঁচের খেলনা ঠাসা। উপরের সুইবার ঘরের 4টি আলমারি বোঝাই হইয়া যা বাড়তি হইয়াছে, তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব, যথা রাজা রানীর ছবি, রায় বাহাদুরের পরিচিত অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিল্টির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালম্যানাক, ঘড়ি, রায় বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি আছে। আজ যথাসময় আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনো বেড়াইয়া ফেরেন নাই। তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের ওপর তাকিয়ায় ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় হুঁকা হাতে ঝিমাইতেছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওঁত পাতিয়া বসিয়া আছে। একটা ছুঁতা পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ করিয়া থাকিতে না পারিয়া উদয় বলিল, চাই বল, বাঘের মাপ কখনো লেশশুদ্ধ হতে পারে না, তাহলে ছেলে মেয়েদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনি তো 3 ফুট হবে। তবে কি বলতে চাস?
আমার বউ 8 ফুট লম্বা। নগেন বলিল, দেখ উদো, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না। বাঘের কথা বলতে হলে বল। চাটুজ্জে মহাশয় তন্দা ছুটিয়া গেল, বলিলেন, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাহ, বেশ পাঁঠরা তো। কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন। বিনোদ বলিলেন, বেওয়ারিশ মাল, বেশ দিন ঘরে না রাখাই ভালো। সাবার করে ফেলো, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুজ্জে মশাই ছাগলের পেট টিপিয়া বলিলেন, দিব্যি পুরুষকে পাটা খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপিয়া বলিল, উহ, হাঁড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, ওহ, আমার বউ ऐसा গুলি কাবাব করতে জানে। উদো আবার। নগেন ভ্রুকুটি করিয়া বলিল। বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছা করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের সপ্তম বর্ষিয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলিল, ও বাবা, আমি পাটা খাবো, পাটার। বংশলোচন বলিলেন, দাদা, শুনে শুনে কেবল খাই খাই শিখছেন। ঘেন্টু হাত পা ছুড়িয়া বলিল, হ্যাঁ, আমি মেটুলি খাবো। টেপি বলিল, বাবা, আমি পাঠাকে পুষবো, একটু লাল ফিতে এনে দাও না। বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নয় নিয়ে খেলা করিস। পাঠার নাম কি বলো না? বিনোদ বলিলেন, নামের ভাবনা কি? ফাসরু, তদিমুখ, মসিপুচ্ছ, লম্বকর্ণ। লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া বলিলেন, টেপু, তোর মা কোথায় রে? এখন কি করছে? এক্ষুনি তো কল ঘরে গেছে। ঠিক জানিস, তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তি। দেখ, চিকে বল, চট করে ঘোড়ার ভেজানো ছোলা চারটি এনে বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, বাড়ির ভেতরে নিয়ে যাসনি যেন। উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে এসো। মানিনী মুখ মুচিতে মুচিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন, আমার ওটাকে কে আনলে? দূর দূর, ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বের করে দে, ঝাঁটা মার। বাইরে, ওকে তো বাবা এনেছে, আমি পুষবো। ঘোড়া ঘোড়া খেলু। খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকের আবার ছাগল পোষে। বেরো বেরো, ও দারোয়ান, ও চুকন্দর সিং। হুজুর বলিয়া হাঁক দিয়া চুকন্দর সিং হাজির হইল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গলপাট্টা দাড়ি, পাকানো গোঁফ, জাঁকালো গলা এবং ততোধিক জাঁকালো নাম। ইহারই জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ হইতে দেউড়ি রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায় বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকিয়া বাড়ির ভিতরে আসিলেন। গৃহিণী তাহার প্রতি দৃকপাত না করিয়া দারোয়ানকে বলিলেন, ছাগলটাকে আভি নিকাল দেও, একদম ফটক के বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা কাট দেগা। চুকন্দর বলিল, বহুত আচ্ছা। বংশলোচন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর সিং,
এই বকরি গেটের বাইরে জাগা তো তোমারা নকরি ভি জাগা। চুকান্দার বলিল। বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময় নয়নবান হানিয়া বলিলেন, হেলা টেপি হত ছাড়ি, রাত্রি হয়ে গেল, গিলতে হবে না। থাকিস তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাটখোলায়। হাটখোলায় গৃহিণীর পিত্রালয়। বংশলোচন বলিলেন, টেপু ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কতক কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করিয়া গোঁসাঘর থাকিত। বৃদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাহারা এক পত্নীর সহিত মতান্তর হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন। আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের ওপর মাদুর, অথবা তেমন হইলে বাপের বাড়ি। আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানায় ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিল সুজের ওপর একটা রেডির তেলের প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিয়া এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। এই গীতাটি তার দুঃসময়ের সম্বল। পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটি লইয়া নড়াচড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন, তিনি কি এমন অন্যায় কাজ করিয়াছেন যার জন্য মানিনী এরূপ ব্যবহার করেন? বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ। তিনি ফিরাইয়া আনিবার নামটি করবেন না। যখন গরজ হইবে আপনি ফিরিবে। গৃহিণী শখ করিয়া যেসব জঞ্জাল ঘরে পড়েন তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জলচৌকি, 23টা বঁটি এবং 250 টাকার খাগড়ায় বাসন কেনা হইয়াছে, আর দোষ হইল কেবল ছাগলের বেলা। যত সব। বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকা ধ্বনি আরম্ভ করিতে লাগিলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল। 2টা বর্মা চুরুট খাইয়া তাহার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি 1টা, আন্দাজ জোরে হাওয়া উঠিল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল। আবার তাহার ক্ষুধা পাইয়াছে। ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল। ফরাসের এক কোণে এক গোছা খবরের কাগজ রহিয়াছে। চিবাইয়া দেখিল অত্যন্ত নীরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকাইয়া গেল। একটা উঁচু তেপায়ার ওপর 1 কুঁজা জল আছে, কিন্তু তাহার নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেড়ির তেল চাখিয়া দেখিল বেশ সুস্বাদু। চকচক করিয়া সবটা খাইল। প্রদীপ নিবিল। বংশলোচন স্বপ্ন দেখিতেছেন। সন্ধি স্থাপনা হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাহার একটা নরম গরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিচারিত স্বরে বলিলেন, কখন এলে? উত্তর পাইলেন, হুলস্থুল কাণ্ড। চোর চোর বাঘে! এই চুকান্দার সিং, জলদি আও! নগেন, উদয়, শীঘ্রই আয়, মেরে ফেললে! কান্দার তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরিতে লাগিল
নগেন উদয় লাঠি ছাতা টেনিস ব্যাট যা পাইল তাই লইয়া ছুটিল। মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন। বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হইলেন। লম্বকর্ণ দু এক ঘা মার খাইয়া ব্যাক ব্যাক করতে লাগিল। বংশলোচন ভাবিলেন বাঘ বরঞ্চ ছিল ভালো। মানিনী ভাবলেন ঠিক আছে। ভোরবেলা বংশলোচন চুকান্দারকে পাড়ায় খোঁজ লইতে বলিলেন কোনো ভালো আদমি ছাগল পুষিতে রাজি আছে কিনা। যে সে লোককে তিনি ছাগল দিবেন না, এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, মাংসের লোভে মারিবে না। 8টা বাজিয়াছে। বংশলোচন বহির্বাটির বারান্দায় চেয়ারে বসিয়া আছেন। নাপিত কামাইয়া দিতেছে। বিনোদবাবু ও নগেন অমৃত বাজারের ডালহাউসি ভার্সেস মোহনবাগান পড়িতেছেন। উদয় ল্যাংড়া আমের দর করিতেছে। এমন সময় চুকান্দার আসিয়া সেলাম করিয়া বলিল লাটু বাবু আয় হে। 3 জন সহচরের সহিত লাটুবাবু বারান্দায় আসিয়া নমস্কার করিলেন। তাহাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকার। ঘাড়ের চুল আমূল ছাঁটা, মাথার উপর পর্বতাকার তেরি, রগের কাছে 2 গোছা চুল ফোনা ধরিয়া আছে, হাতে রিস্ট ওয়াচ, গায়ে আগুন লম্বিত পাতলা পাঞ্জাবি, তার ভিতর দিয়া গোলাপি গেঞ্জির আভা দেখা যাইতেছে, পায়ে লপেটা, কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বলিলেন আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটুবাবু বলিলেন আমরা বেলঘাটা ক্লাসের ব্যান্ড মাস্টার লটবল নন্দী অধীন, লোকে লাট্টুবাবু বলে ডাকে। শুনলাম আপনি একটি পাঠা বিলিয়ে দেবেন, তাই খবর নিতে আসি। আপনারা বুঝি টেনিস্তারা বাজান? টেনিস্তারা কি মশাই? দস্তুরমাত কনসার্ট, এই ইনি লবিন লিহাগি ক্লারিয়ানেট, এই লড়হরি লাগ ফুলট, এই লবকুমার লন্ডন বায়লা, তাছাড়া কর্নেট পিকলু, হারমোনিয়া, ঢোল, কত্তল, সামনে 1980। বর্মা অয়েল কোম্পানির ডিপোতে আমরা কাজ করি। ছোট্ট সাহেবের সেদিন বিয়ে হলো, ফিস্টি দিলে, আমরা বাজালাম, সাহেব খুশিয়ে টাইটেল দিলে কেরাসিন ব্যান্ড। দেখুন, আমার একটি ছাগল আছে, সেটা আপনাকে দিতে পারি, কিন্তু আমরা হলো মুলিশটি প্লালি, একটা পাঠা কি হবে মশাই? কি বলো হলো হরি? লস্যি লস্যি। আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটাকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারিতে পারবেন না। আচ্ছা আপনি নতুন কথা বলছেন মশাই, আর ভদ্রলোকে কখনো ছাগল পোষে? নরহরি বলিলেন। পাঠি নয় যে দুধ দেবে। নবীন বলিলেন। পাখি নয় যে পড়বে। নবকুমার বলিলেন। ভেড়া লয় যে কম্বল হবে। বংশলোচন বলিলেন। সে যাই হোক, বাজে কথা বলবার আমার সময় নেই, নেবেন কিনা বলুন, কিন্তু মনে থাকে যেন বেচতে পারবেন না, কাটতে পারবেন না। লাট্টুবাবু ঘর চুলকাইতে লাগিলেন। নরহরি বলিলেন নিয়ে নাও হে লাটুবাবু, নিয়ে নাও, ভদ্রলোক বলছেন এত করে। লাটু সে আপনি ভাববেন না, লাটুনন্দির কথার লড়চল নেই। লম্বকর্ণকে লই বেলেঘাটা কেরাসিন ব্যান্ড চলিয়া গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়া বলিলেন তোমার পাঁঠা গন্ধর্ব লোকে বাস করবে, ফাঁকে পড়লুম আমরা। সন্ধ্যার আড্ডা বসিয়াছে। আজ বাঘের গল্প চলিতেছে। চাটুর্যে মহাশয় বলিতেছেন সেটা তোমাদের ভুল ধারণা। বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফেড। আসলে হতে যেমন কাঁচ পোকা। আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদের ওসব ছেলেবেলা থেকেই জানা আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটাকে বিদেয় করে খুব ভালো কাজ করেছেন, কেটে খেয়ে ফেলতে তো কথাই ছিল না।
কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া উহু। বংশলোচন একখানি নূতন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন। নয়ং ভূতা ভবিতা বানা ভুয়াং, অর্থাৎ কিনা আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়। অজনিত্য আজ কিনা ছাগলাং, ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধিস্থাপনা হইলেও হইতে পারে। হে কণ্ঠে, তুমি শ্রী ভগবানের কথাটা একটু থামিয়ে রেখে একবার চাটুর্যমশের কথাটা শোনো, মনে বল পাবে। যা বলছিলাম শোনা, আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ফুটে। বেটা খেয়ে হলে ইয়া লাশ, ইয়া সিং, ইয়া দাঁড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার কালিয়া এইসব। আচাবার সময় দেখি ফুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, দেখছ কি চরণ, এখনই ছাগলটাকে বিদায় করো, কাঁচা বাচ্চাটি ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তারপর দিন থেকে ফুটে নিরুদ্দেশ। খোঁজ খোঁজ কোথা গেল? 1 বছর পরে মশাই সেই ছাগল সুন্দরবনে পাওয়া গেল। সিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ, আর তার উপর দেখা দিয়েছে মশাই আজি আজি ডোরা ডোরা। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বললে লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটু বাবু আয় হে। সপরিষদ লাটুবাবু প্রবেশ করিলেন। লম্বকর্ণ সঙ্গে আছে। বিনোদ বলিলেন, কি ব্যার মাস্টার, আবার কি মনে করে? লাটুবাবুর আসে লাবণ্য নাই, চুরুস্কো খুস্কো, চোখ বসিয়া গিয়াছে, জামা ছিড়িয়া গিয়াছে। সজল নয়নে হাউমাউ করিয়া বলিলেন, সর্বনাশ হয়েছে মশাই, ধনে প্রাণে মেরেছে। নরহরি বলিলেন, আহা, কি করো লাটুবাবু, একটু স্থির হও। হুজুর যখন রয়েছেন তখন একটা বিহিত করবেনই। বংশলোচন ভীত হইয়া বলিলেন, কি হয়েছে, ব্যাপার কি? মশাই ওই পাঁঠাটা। চাটুর্যে বলিলেন, বলেছিলাম কি না, ঢোলের চামড়া কেটেছে, বেলার দাঁত খেয়েছে, হারমোনিয়ার চাবি সমস্ত চিপিয়েছে, আর আর আমার পাঞ্জাবের পকেট কেটে 90 টাকা লট। নরহরি বলিলে, গিলে ফেলেছে। পাঁঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান সর্বোচ্চ খেয়েছে। লাটুবাবুর প্রাণটা কেবল আপনার ভরসায় এখনো ধুপুক করছে। ফ্যাসাদে ফেললে দেখছি। তুহাই হুজুর, লাটুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বিছানা মারা যাবে। বংশলোচন ভাবিয়া বলিলেন, একটা জোলাপ দিলে হয় না? লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিল, মশাই এই কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে, আর আপনি বলছেন জোলাপ খেতে? আরে তুমি খাবে কেন? ছাগলটাকে দিতে বলছি। হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেলার দাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ামের চাবি, মার স্টিলের করতাল। বিনোদ বলিলেন, লাটুবাবুর মাথাটা কেবল আস্ত রেখেছে। যা হবার তা তো হয়েছে। এখন বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারার লোকসান যাতে না হয়, আমার ওপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে।
অনেক দরদস্তুরের পর 100 টাকায় রফা হইল। বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না। লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল। লম্বকর্ণ ফিরিয়াছে শুনিয়া টেপি ছুটিয়া আসিল। বিনোদ বলিলেন, ও টেপুরানি, শিগগিরই গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানে খাবো, লুচি, পোলাও, মাংস। টেপি বলিল, বাবা আর মাংস খায় না। বলো কি? হ্যাঁ যে বংশু, প্রেমটা এক পাঁঠা থেকে ফিস্য পাঁঠায় পৌঁছে গেছে নাকি? আচ্ছা, তুমি না খাও, আমরা আছি। চাও তো টেপু, মাকে গিয়ে বলো সব জোগাড় করতে। সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। হ্যাঁ হ্যাঁ, কথারই নেই, তুই সব জানিস। যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। বারে, আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরো 200 টাকা চাই, তোমাকে বলে না কেন? থাম থাম, বকিসনি। হে রায় বাহাদুর, কন্যাকে বেশি খাটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো। আরে এতদিনে তো সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বেটা খড়ভেদি বিভীষণ, তোমারই বা এত মায়া কেন? খেতে না পারো, বিদায় করে দাও, চলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হ্যাঁ, দেখি কাল যা হয় করা যাবে। এ রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করিলেন। ছাগলটা আস্তা বলে বাঁধা ছিল, উপদ্রব করিবার সুবিধা পায় নাই। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কেহ তাকে লক্ষ্য করিতেছে কিনা। গৃহিণী ও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। যুগন্ধর সিং তার ঘরে বসিয়া আটা সানিতেছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্পজম্প করিতেছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইলেন। পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয়, সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়া গলি ঘুঁজির ভেতর দিয়া চলিলেন। পথে এক ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য খালধারে পৌঁছিলেন। আজ তিনি সহস্তে লম্বকর্ণকে বিসর্জন দিবেন। যেখানে পাইয়াছিলেন আবার এইখানেই ছাড়িয়া দিবেন। যা থাকে তার কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন। পকেট হইতে এক টুকরো কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানে ছাড়িয়া দিলাম। আল্লাহ কালী যিশুর দিব্য, ইহাকে কেহ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া ছোট টিনের কৌটোয় ফড়িয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়াও বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন। লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে। যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাধাবন করিবে। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলিতে লাগিলেন। আর পালা যায় না, হাঁপ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন।
লম্বকর্ণকে আর দেখা যায় না। এইবার তাহার মুক্তি। আর কিছুদিন দেরি করিলে জড়ভরতের অবস্থা হইত। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন। গৃহিণী তাহার উপর মর্মান্তিক রুষ্ট। আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য হাঁ করিয়া আছে। তিনি একা কাহাতক সামলাইবেন। হায় রে সত্যযুগ! যখন শিবি রাজা শরণাগত কপতের জন্য প্রাণ দিতে গিয়াছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদবর্গের বেয়াদবি কিছুই তাহাকে ভোগ করিতে হয় নাই। আকাশে কে টেট্রা পিটিতেছে। বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন অন্তরিক্ষের গম্বুজে এক পোঁচ সীসা রঙের অস্তর মাখাইয়া দিয়াছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পলাইতেছে। সমস্ত চুপ। গাছের পাতাটি নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয় স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গিয়াছে। বংশলোচন উঠিলেন, কিন্তু আবার বসিয়া পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধরপড় করিতেছিল। সহসা আকাশ চির খাইয়া ফাটিয়া গেল। এক ঝলক বিদ্যুৎ, ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশানকোণ হইতে একটা ঝাপসা পর্দা তালা করিয়া আসিতেছে। তাহার পিছনে যা কিছু সমস্ত মুছিয়া গিয়াছে। সামনেও আর দেরি নাই। ওই এলো, ওই এলো! গাছপালা শিহরিয়া উঠিল। লম্বা লম্বা তাল গাছগুলো প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল। কাকের দল আর্তনাদ করিয়া উঠিবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি, যেন এই নগণ্য উইঢিবি, এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গের 33 কোটি দেবতা স্বর বাঁধাইয়া বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছিল। মোটা নীরের জলধারা, তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে। মান ইজ্জত কাপড় চোপড় সবই গিয়াছে। এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। হারে হতভাগা ছাগল, কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত 20 কোটি ভোল্ট ইলেকট্রিসিটি ও দূরবর্তী একটা নারিকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। রাশি রাশি সরিষার ফুল, জগৎ লুপ্ত। তুমি নাই, আমি নাই। বংশলোচন সঙ্গ হারাইয়াছেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু এখনো শোঁসো করিয়া হাওয়া চলিতেছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা 2-4টা মিটমিটে তারা লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে শঙ্কা লাভ করিলেন। তিনি কে? রায় বাহাদুর কোথায়? খালের নিকট। ও কিসের শব্দ? শোনাবেন। তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। ছাগলটা! মানুষের স্বর কানে আসিতেছে। কে তাকে ডাকিতেছে? হুজুর! অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। জন কতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে এবং তাহাকে ডাকিতেছে। একটি পরিচিত নারী কণ্ঠে ক্রন্দনধ্বনি উঠিল। রায় বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে আমি এখানে আছি, ভয় নেই। মানিনী বলিলেন, আজ আর দোতলায় উঠে কাজ নেই। ও ঝি, এই বৈঠকখানা ঘরে বড় করে বিছানা করে দে তো। আর দেখ, আমার বালিশটাও দিয়ে যা। আহ, চাটুক যে মিনসে নড়ে না। ও কি, সে হবে না। এই গরম লুচি কয়েকখানি খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটায় কি আছে? একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেব নাকি?
হ্যাঁ, ওটা আবার এসেছে। নিয়ে আয় তো লাঠিটা। আহা, করো কি? বেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাইতেই তোমায় ফিরে পেলুম। ও হরি, মধুসূদন। লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার আধ হাত দাঁড়ি গজাইল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনি লম্বকর্ণের সিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছে। তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাহাকে বিদ্রুপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়। নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে, অর্থাৎ যত ইচ্ছা হয় বকিয়া যাও, আমি ওসব গ্রাহ্য করি না। শেষ হলো আমাদের বিশেষ প্রদর্শন। পরশুরাম হরফে রাজশেখর বসুর লেখা লম্বকর্ণ।